এসপিরা জেলার নেতার মতো কাজ করছেন, ওসিরা ব্লকের নেতার মতো কাজ করছেন, এবং সেখানে পার্টির উপরের দিকের লোকেরা তাদের পার্টির লোকদের থেকে পুলিশের লোকদের বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ পুলিশ হাতে না থাকলে অপরাধ করে ক্ষমতায় থাকা যাবে না। নজরুলবাবু, আপনি দীর্ঘ সময় এই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছেন, সেটা বাম আমলেও একটা দীর্ঘ সময়, তারপরে মমতা ব্যানার্জির আসার পরেও। তো হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি একটা বিষয় বলছেন যে বাম আমলে অন্তত পুলিশ ভূমিকা নিত একদিন দুদিন পরে হলেও, কোথাও গিয়ে তৃণমূল আমলে বা মমতা ব্যানার্জির আমলে সেটাও নেওয়া হচ্ছে না, সেই ইঙ্গিতই কি তিনি করে দিলেন। এই পার্থক্যটা আমি আপনার থেকেও জানতে চাইবো। অ্যাকচুয়ালি এই দুটো সময়ের কি পার্থক্য রয়েছে? দেখুন, দুটো সময় আমি কাজ করেছি। বাম আমলে যে রাজনৈতিক হস্তক্ষেপ একদম ছিল না তা আমি বলবো না, কিন্তু সেটা অনেক ভেবে চিন্তে গোপনে করা হতো। আর এখন যেটা চলছে সেটাতে কোনো রাখা ঢাকা নাই, এবং পার্টির লোকেরাও পুলিশের লোকেরাও একজন, আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন, যেটা মিডিয়াতে এসছে বলে। ঝালদা পৌরসভার কথা ভাবুন, সেখানকার থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি একজন কাউন্সিলর হয়েছেন, তাকে যে প্রস্তাব দিচ্ছে যে তিনি যদি শাসক দলে আসেন তাহলে তাকে চেয়ারম্যান করা যাবে না, ভাইস চেয়ারম্যান করা যাবে। তো এরকম প্রস্তাব কে দিতে পারে? শাসক দলের কোনো নেতা দিতে পারে, সেক্রেটারি, প্রেসিডেন্ট। তো থানার ভারপ্রাপ্ত অফিসার যদি পার্টির সেক্রেটারি বা প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, তাহলে অন্য পার্টির লোকেরা তাকে নিরপেক্ষ কী করে ভাববেন? আমি একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু উদাহরণ অনেক বেশি দেওয়া যাবে, যেখানে এসপিরা জেলার নেতার মতো কাজ করছেন, ওসিরা ব্লকের নেতার মতো কাজ করছেন, এবং সেখানে পার্টির উপরের দিকের লোকেরা তাদের পার্টির লোকদের থেকে পুলিশের লোকদের বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ পুলিশ হাতে না থাকলে অপরাধ করে ক্ষমতায় থাকা যাবে না। ধরুন, পুলিশ হাতে না থাকলে অপরাধ করে ভোট লুট করে ভোটে যেতে যাবে না। সেই জন্য পার্টির একজন লোকের থেকে পুলিশের একজন লোকের, যারা ক্ষমতায় থাকতে চান অপরাধ করে, তাদের কাছে বেশি। তার মানে পশ্চিমবঙ্গের রাজনীতিটা অনেকটাই পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা পরিষ্কার। সেটা বাম আমলেও আপনি বলছেন পুলিশকে ব্যবহার করা হতো বিভিন্ন রাজনৈতিক কারণে, আর এখন তো হচ্ছেই অভিযোগ। আর যে বিস্তার এখনকার মতো এত সর্বব্যাপী ছিল না। এখন একদম ডিজি থেকে আরম্ভ করে কনস্টেবল পর্যন্ত, তার নিচে যাদেরকে সিভিক ভলেন্টিয়ার বলে নিয়োগ করা হচ্ছে, তাদের তো আরও বেশি। যে পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করে মানুষ ভাবতে পারে না। তো এই অবস্থাটা হওয়া উচিত নয়। নজরুলবাবু, আপনি কখনো এরকম কোনো অভিজ্ঞতার মানে মুখোমুখি হয়েছেন যেখানে আপনি নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজ করেছে? দেখুন, আমি বলবো যে দেখুন, বামফ্রন্টের আমলেও শেষের দিকে আমাকে ভোটে ডিউটি দেওয়া হতো না, কারণ আমাকে ভোটে দিতে দিলে সেখানে রিগিং করা যেত না। আর তৃণমূলের আমলে তারা ক্ষমতায় আসার পর আমাকে একবারও ভোটে দেয়নি। কেন? কারণ আমাকে অন্যদের চোখ রাঙিয়ে এ করে দেবো, ও করে দেবো, ক্ষতি করে দেবো, পোস্টিং দেবো না করে ভোটে রিগিং করাতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সব পার্টির লোকেরা জানে যে আমাকে চোখ রাঙিয়ে বা জোর করে কোনো কাজ করানো যাবে না। আইনের বিরুদ্ধে যে কাজ, সেটা আমি কোনোদিন করিনি, কোনো শাসক দলের কথা শুনে করিনি। এবং যত বড় নেতা হোক, আমাকে যদি বেআইনি কাজ করতে বলে আমি করবো না, এটা জানে, তার জন্য আমাকে ভোটের ডিউটি দেওয়া হতো না। তো এটা তো খুব পরিষ্কার। অর্থাৎ বাম আমল এবং তৃণমূল আমল দুই আমলেই আপনি এটার মানে এই অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন? হ্যাঁ, হয়েছি। তবুও বলবো যে বাম আমলে এটা রেখে ঢেকে করা হতো। বর্তমান আমলে কোনো রাগ ঢাক নাই, প্রকাশ্যেই বেআইনি কাজ কারবার চলছে, এবং সেটা প্রকাশ্যে বলছেন, উচ্চারণও হচ্ছে। যে এটা মানে এখন খুবই মানে দেখতে শুনতেও খারাপ লাগে। কি মনে করেন একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবেও এর সমাধানটা কি, কিভাবে এটা ঠিক করা সম্ভব? দেখুন,
রাজনৈতিক নেতারা যাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো করছেন, সেই সব পদে যদি সৎ মানুষ না আসে এবং পুলিশের উচ্চ পর্যায়ের অফিসার, আমি আইপিএস অফিসারদের কথা বলবো, আমি নিজেও ছিলাম, তারা যদি নিজেদের বেআইনি সুবিধার জন্যে শাসক দলের নেতাদের আজ্ঞাবহ হয়ে যায়, তাহলে এটা সংশোধন করা যাবে না। সংশোধন করতে গেলে সবথেকে সুবিধা হবে যদি কোনো সৎ অফিসার লোক মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হন এবং পুলিশকে তারা সৎভাবে কাজ করতে বলেন। আর যদি পুলিশের উপর দিকের অফিসাররা ঠিক করে নেন যে আমরা আইন অনুসারে কাজ করব, সৎভাবে কাজ করব, শাসক দলের নেতারা যাই বলুক বেআইনি কাজ আমরা করব না, তাহলে সম্ভব। কিন্তু আমাদের আইপিএস অফিসারদের, আইএস অফিসারদের আমি যা চরিত্র দেখছি, তাতে উপরের মানে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী না চাইলে তারা এটা করবেন এই সম্ভাবনা খুবই কম। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন একটা, আমি পুলিশের বাইরে দিচ্ছি। দেখুন, টাকা দিয়ে যারা চাকরি কিনেছিলেন তাদের চাকরিটা যাতে বাঁচানো যায়, না চলে যায়, তার জন্য রাজ্য মন্ত্রিসভায় একটা রেজলিউশন নেওয়া হয়েছিল। বেআইনি, এটা করতে পারে না মন্ত্রিসভা, যে আমি বেআইনি কাজ করব, তার জন্য রেজলিউশন নেওয়া যায় না। এবং সেই রেজলিউশনটা শিক্ষামন্ত্রীকে দিয়ে, শিক্ষা সচিবকে দিয়ে, তাদের অধীনের সংস্থাকে দিয়ে কলকাতা হাইকোর্টে এফিডেভিটও করা হয়েছিল। তো এইটা যখন শিক্ষা সচিবকে তদন্তকারীরা ডেকে পাঠালেন যে তিনি এটা কেন করেছেন, তিনি বললেন যে আমাকে শিক্ষামন্ত্রী করতে বলেছিলেন বলে করেছিলাম। আচ্ছা, ধরুন যদি শিক্ষামন্ত্রী যা বলবেন সেটাই করে দেওয়া যদি শিক্ষা সচিবের কাজ হয়, তাহলে একজন সিনিয়র আইএস অফিসারকে অত বেতন দিয়ে ওখানে কেন রাখা হবে? ওখানে তো একজন ওই কেরানি, এমনকি গ্রুপ ডি কোনো স্টাফকে বসিয়ে রাখলে শিক্ষামন্ত্রী যা বলবেন করে দেবে। তো ওখানে একজন সিনিয়র আইএস অফিসারকে যে পোস্টিং দেওয়া হয়েছে, সেটা যে তিনি আইন অনুসারে কাজ করবেন। সর্দার প্যাটেলের যদি কথা বলেন, তিনি আইএস আইপিএস অফিসারদের এমনভাবে তৈরি করতে চেয়েছিলেন যে এটা স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক দলের নেতারা ঠিকমতো কাজ করুক আর না করুন, অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো কাজ করবে। কিন্তু এখন সেই স্টিল ফ্রেম মানে ভেঙে চুরে আমাদের এ রাজ্যে এমন হয়ে গেছে যে কোনো ফ্রেম আছে সেটাই মনে হয় না। আচ্ছা, এখন তো আর একটা কথা এখানে বলতে চাইবো, ওই যে শিক্ষা সচিব যেটা বলেছিলাম না, আমাদের যেমন আমাদের টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, যে এগুলো কেন হয়। দেখুন, আমাদের আইপিএস অফিসারদের, আইএস অফিসারদের জন্য অল ইন্ডিয়া সার্ভিস রুল আছে, সেখানে কন্ডাক্ট রুলস আছে। সে রুলে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমি কোনো সিদ্ধান্ত যখন নেব সেটা আইন অনুসারে আমার বিবেচনায় যেটা ঠিক মনে করব সেটা নেব। যদি উপরের কোনো লোক বলে যে অন্যরকম করুন, তাহলে আমাকে অধিকার দেওয়া আছে, আমি বলবো যে আপনি লিখিত দেন। যদি লিখিত দিয়ে দেন তাহলে দায়িত্বটা যিনি দিচ্ছেন তার হবে, যদি লিখিত না দেন তাহলে যিনি বেআইনি কাজটা করছেন তার হবে, যে টালা থানার ওসি যার জন্য ফেসেছেন। সিপি তো নিজে আর্জি করে গিয়ে বলেছে যা হয়েছে সব আমার কমান্ডে হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমি ঘুমোতে পারিনি, 2টো পর্যন্ত সিপির সঙ্গে কথা বলেছেন। অতএব ওসি যা করেছেন সেটা ওসি নিজে থেকে করেননি, কিন্তু ওইটা যে ওসিকে যা করা উচিত ছিল না করে অন্য কাজ করেছেন, কিন্তু যারা করতে বলেছেন তাদের কাছ থেকে লিখিত নেননি। এই যে শিক্ষা সচিব বলছেন, যে শিক্ষামন্ত্রী বলছেন সেই জন্য আমি করেছি, সার্ভিস রুল কোথায় বলা আছে যে শিক্ষামন্ত্রীর বেআইনি কাজ করতে হলে আমাকে করতে হবে? তা আমার তো মনে হয় এরকম যারা অফিসার, উপরের লোকদেরকে তো বেআইনি কাজ করে, তাদের আগে ধরে জেলে পড়া উচিত। আচ্ছা, এখানে তো আমরা দেখছি আরজি করের প্রসঙ্গে আপনি প্রসঙ্গগুলো তুললেন,
এই যিনি মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী পদেই রয়েছেন, তিনিই আবার স্বাস্থ্যমন্ত্রী পদেই রয়েছেন, তাহলে পুরো বিষয়টা নিয়ে তো তাহলে তার দায় বর্তায়, তার মানে তদন্তের আওতায় ওনাকেও আনা উচিত। দেখুন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে, এটা তো বানানো কিছু কথা নয়। কিন্তু ওই যে আরজি করের প্রিন্সিপাল অ্যারেস্ট হয়েছেন, এটা বানানো কিছু কথা নয়। দেখুন, আরজি করের ডেপুটি সুপার তিনি লিখিতভাবে যে অভিযোগ স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন, মমতা স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন, মমতা পুলিশ মন্ত্রী, তিনি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, ভিজিলেন্স কমিশনার পার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, মমতা পার মন্ত্রী, এবং তিনি একটা কপি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়েও দিয়ে এসেছিলেন। তাহলে মমতা ব্যানার্জির কোনো তো বলার সুযোগ নেই যে আমি জানতাম না। তো তাহলে তিনি যে লিখিত অভিযোগ করলেন তার তদন্ত হলো না কেন? যদি মমতা ব্যানার্জি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না ছিলেন তাহলে তিনি তদন্ত করলেন না কেন? অর্থাৎ তিনি যুক্ত ছিলেন, অন্ততপক্ষে যে দুর্নীতি হয়েছে তাতে তার অনুমতি ছিল, এটা পরিষ্কার। হ্যাঁ, এবং তিনি তো আমি বললাম সেদিন বলেছেন যে আমি রাত 2টো পর্যন্ত সিপির সঙ্গে বারবার কথা বলছি, ঘুমোইনি। তো তাহলে যদি থানার ওসি অ্যারেস্ট হয় এবং কমিশনার বলে যে আমার কমান্ডার অনুসারে হয়েছে, তাহলে কমিশনার কেন তদন্তের আওতায় আসবেন না? যদি মুখ্যমন্ত্রী নিজে বলেন যে আমি ঘুমোতে পারিনি, রাত 2টো পর্যন্ত সিপির সঙ্গে কথা বলেছি, তাহলে মুখ্যমন্ত্রীর কথা অনুসারে হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন তদন্তের আওতায় আসবে না? অভিযুক্ত সঞ্জয় রায় তিনি তো এখন স্পষ্ট বলছেন যে সরকার তাকে ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট মুখ খুলতে বারণ করেছিল, নাম নিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও। আর একজনেরও নাম নিয়েছেন, আপনারা তার নাম কেন বলছেন আমি জানি না। তা আমি যেটা বলছি তার মুখ খোলার এখন কারণ আছে। দেখুন, এই যে তদন্ত ভার, এটা যে হাইকোর্ট প্রথম শুনানিতেই সিবিআইকে দিয়ে দেবে এরকম তো জানা ছিল না। তো এটা কলকাতা পুলিশই তদন্ত করবে। পরের যে দুর্নীতির মামলা সেটাও যে হাইকোর্ট সিবিআইকে দিয়ে দেবে তো জানা ছিল না। তো তাহলে এটা অস্বাভাবিক নয় যে যারা উপরে যারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে তাদেরকে বাঁচানোর জন্যে সঞ্জয় রায়কে আশ্বাস দিয়েছিলেন যে তুই কিছু কথা বলিস না, আমরা তোকে বাঁচিয়ে নেব। কিন্তু যখন এই বিচারটা শুরু হয়েছে তার বিরুদ্ধে মামলা কোন কোন ধারায় হয়েছে? মার্ডারের ধারায় হয়েছে, সঙ্গে সঙ্গে রেপের 2টো ধারা দিয়েছে, 64 এবং 66। দেখুন, মার্ডারের ধারা প্রমাণ হওয়া শক্ত আছে আমি যা শুনেছি, কিন্তু রেপের ধারা যেটা দিয়েছে, গণমাধ্যমে যেটা দেখিয়েছে যে ভ্যাজাইনাল সোয়াব যেটা কালেক্ট করা হয়েছিল সেটা বিশ্লেষণ করে সেখানে সঞ্জয় সিমেন্ট পাওয়া গিয়েছে। এটা যদি সত্যি হয় এবং যদি দেখানো যায় যে সোয়াব কালেক্ট করার পর সেটাতে ট্যাম্পার্ড উইথ হয়নি, সেটা ঠিক সময়ে ল্যাবে গিয়েছে এবং ল্যাব ওই সোয়াবটা অ্যানালিসিস করেছে, তাহলে এইটাই তো যথেষ্ট তাকে রেপ কেসে সাজা দেওয়ার জন্য। এবং 66 দ্বারায় যেহেতু তার মৃত্যু হয়েছে, মৃত্যুদণ্ড হতে পারে। তো এটা সঞ্জয় সিভিক পুলিশের কাছাকাছি থাকছে, পুলিশ ব্যারাকে থাকছে, পুলিশের মোটর গাড়ির ব্যবহার করছে, তার তো না বোঝার কথা নয়। অতএব তিনি যখন বুঝছেন যে তাকে যারা বাঁচিয়ে নেবেন বলেছিলেন তারা হয় বাঁচাতে চাইছেন না, না হলে বাঁচাতে পারছেন না, তাহলে আমি কেন শুধু একা একা ফাঁসিতে যাই? আমার ধারণা এইটা হচ্ছে তার চিন্তাভাবনা। তো এখন আগে যেরকম হয়েছে, বিশেষ করে টালা থানার ওসি এবং আরজি করের প্রিন্সিপাল গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় যেটা বলছেন সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত।